যেটা হচ্ছে আমার ছোট আমার আমার বড় ছেলে কিছুদিন একজনের কাছে আঁকা শিখেছিল। সেই ভদ্রলোক অনেক সিনিয়র ছিলেন, এবং সেই ভদ্রলোকের কাছেই আমার গল্পটা শোনা তার এক বন্ধু। তো ওরা দুজনেই যখন মানে আঁকা শিখছে, সেই ছেলেটি নাকি এই যে ভদ্রলোক কিছুদিন আমার ছেলে ওনার কাছে আঁকা শিখেছিল, সেই ছেলেটির থেকে নাকি অনেক বেশি ট্যালেন্টেড ছিল। এবং মানে এই টিচারের কথা অনুযায়ী, এবং সে অল্প দিনের জন্যই বেলডাঙায় এসেছিল একটা চাকরির সূত্রে, এবং তারপরে চলেও যায়। বেসিক্যালি সে কলকাতার ছিল, কিন্তু সে এখন কোথায় আছে আমি ঠিক জানি না। তা তখন যখন শুনেছিলাম গল্পটা, তখন মনেও হয়নি যে কোনোদিন ওই গল্পটা হয়তো কাজে লাগবে। কিন্তু চিরদিনই আমার হয়তো প্যারানর্মাল ব্যাপার সম্বন্ধে ভীষণ আগ্রহ বেশি, তাই জন্যই। হ্যালো শশী, হ্যালো সোহিনী, হ্যালো জয়তী। আমি আরেকটা মোবাইল নিয়ে বসিনি, কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ঝড়ের গতিতে গল্প বলে যাব, কারণ যেহেতু আকাশের অবস্থা ভালো না এবং নেটওয়ার্কের অবস্থাও খুব একটা ভালো নয়। সেই ভদ্রলোক বলেছিলেন যে তার সঙ্গে একটা ছেলে, তার নাম ছিল সুনির্মল বলে একটি ছেলে, আঁকা ওরা একই ব্যাচে আঁকা শিখত। তো ওই ছেলেটা ছিল একটু পাগলাটে টাইপের, একটু উদাসীন টাইপের, আর্টিস্টরা যা হয় আর কি, বেহিসাবি, ইমোশনাল একটু বেশি ছিল। তো মাঝে মাঝে ওকে কিছুদিনের জন্য পাওয়া যেত না, মাঝে মাঝে ও তুলি ক্যানভাস নিয়ে কোথায় যেন হারিয়ে যেত। তারপরে বেশ কিছু ছবি টবি নিয়ে এসে মেনলি ওর আগ্রহ ছিল অয়েল পেন্টিং। আর আমাকে যে গল্পটা বলেছিলেন, সে সব রকম কাজ করতেন, সে ছবি আঁকতেন, শোলার কাজ করতেন, কাঠের কাজ করতেন, তার শিল্প মানে কোনো দিক বাকি ছিল না। কিন্তু মেইনলি ছিল ছবি আঁকা, এবং সেই ছবি আঁকার সূত্রে ও একবার একটা এক্সিবিশন, এই সুনির্মল একটা এক্সিবিশন করবে বলে ঠিক করেছিল। এবং সুনির্মল তখন যিনি আমাকে বলেছিলেন তার নাম হচ্ছে বিমলবাবু। তো বিমলবাবু আর সুনির্মল হচ্ছে বন্ধু। তা বিমলবাবুকে বলে যে বিমল, আমার একটা এক্সিবিশন সামনে আছে, আমার সাবজেক্ট হচ্ছে যে গ্রাম বাংলা, কিন্তু আমি তো কলকাতার ছেলে, গ্রাম বাংলার ছবি আঁকতে গেলে, তার মধ্যে প্রাণ সঞ্চার করতে গেলে সামনে থেকে বসে আঁকতে হবে আমাকে, কারণ আমি তো কল্পনা করে অনেক কিছু আঁকতে পারি, কিন্তু কল্পনার দৌড় আর বাস্তবের দৌড়ের মধ্যে একটু তো পার্থক্য থাকবেই। তখন বলেছিল বিমল, বলে যে ঠিক আছে, আমাদের তো গ্রামের একটা বাড়ি আছে, সেখানে বহুদিন যাওয়া হয়নি, তাহলে চল সেখানে যাই। এবং সেই সূত্র ধরেই ছেলেটিকে নিয়ে গেছিল, সুনির্মলকে নিয়ে গেছিল, যে কিছু আঁকা টাকা যদি ওখানে বসেও করে, এবং সামনে এক্সিবিশন আছে। ছেলেটি ওখানে গিয়ে ভীষণ ভালো লাগে, মনোরম পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এখানে চারিদিকে পুকুর, জঙ্গল, জলাভূমি, মাটির বাড়িতে নানা রকম আলপনা, মানে একটা শিল্পীকে মুগ্ধ করার জন্য হ্যালো অমৃতা যথেষ্ট, মানে ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটা গ্রাম বাংলার পরিবেশ। ও ঠিক যেটা চেয়েছিল যে আমি একটা এক্সিবিশন করব, আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি, সেখানে যে জিনিসটা ঠিক ও যেটা চেয়েছিল, ঠিক সেই জিনিসটাই ও পেয়ে যায় এই বিমলবাবুর বাড়িতে, বিমলবাবুর দেশের বাড়িতে। তো দেশের বাড়িতে বহুদিন পর বিমলবাবু এসেছে, এবং খাতির যত্নের শেষ নেই, এবং তার বন্ধুরও খাতির যত্নের শেষ নেই। কিন্তু সুনির্মলের লক্ষ্য হচ্ছে কখন আমি সেগুলোকে ক্যানভাসে, সেটাকে আমি মানে কি বলবো, একদম জল ছবির মতো করে তুলবো আর কি। এই সূত্রেই সকালে উঠেও ক্যানভাস তুলি ফুলি নিয়ে বেরিয়ে যেত, এবং ও নানা রকম আঁকা আঁকি করতো। ওই ভুবন মনোমোহিনী, হ্যালো, আমি কিন্তু কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, শুধু জয়নিংটা দেখতে পাচ্ছি, কারণ আমার হাতে আরেকটা মোবাইল নেই। তো এইভাবেই ও প্রতিদিন বেশ আঁকছিল, এবং ওরা বেশ 1 মাসের জন্যই গেছিল, কারণ সেই সময় বিমলবাবুর হাতেও তেমন কোনো কাজ ছিল না, কেমন চাকরি করতো না। হ্যালো পারমিতা। তো কাজে বিমলবাবু ভাবলো যে দেশের বাড়িতে একটু ঘুরে ফিরে আসি,
তেমন কিছু টিউশনের চাপও নেই। আর এই ছেলেটি কিন্তু পুরো দস্তুর একদম মন দিয়ে ছবি আঁকা করেই যাচ্ছে, কারণ ওর সামনে এক্সিবিশন। একদিন ও বাড়িতে এসে বেশ অন্যমনস্ক থাকে। ও ভাবে, বিমলবাবু ভাবে যে বন্ধু আঁকা নিয়ে এত মত্ত, ওকে ডিস্টার্বও করে না, ওই মাটির দোতলা বাড়ি, সেখানে গিয়ে খাবার টাবার সমস্ত দিয়ে আসে, খায়ও, রীতিমতো খাবার টাবার খায় এবং আঁকা নিয়ে ব্যস্ত থাকে। দেখুন হঠাৎ করে বিমলবাবুকে বললো যে এই তোদের গ্রামে এত সুন্দর একজন মহিলা আছে, আমাকে তো বলিসনি। ও মানে বলেছিল এত সুন্দর একটা মেয়ে আছে, তুই তো বলিসনি। বিমলবাবু একটু চমকে যায়, বলে যে নির্মল, মানে সুনির্মলকে ছোট করে নির্মল বলতো, নির্মল, আমার গ্রামের প্রতিটা মেয়ে আমার চেনা, কারণ ছোট থেকে বড় হতে দেখলাম তো। সুন্দর মানে সেই অর্থে তোর, তুই যে শহরের ঝা চকচকেতে অভ্যস্ত, তোর চোখে লাগার মতন এমন কোনো মেয়ে তো এখানে তেমন দেখি না রে বাবা। তা বলে না, আমি একজনকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি ঠিক আলাপ করার সাহস পেলাম না, কারণ গ্রামের মানসিকতা কেমন হবে, আমি আলাপ করতে যাব হয়তো খারাপ ভাববে, আমার তো কোনো খারাপ ইন্টেনশন নেই, কিন্তু সে কিভাবে নেবে কি না নেবে, আমি তাই জন্য ঠিক মতো আলাপ করতে পারলাম না। তো ঠিক আছে, এরপর নামটা জেনে নিবি, তাহলে বুঝতে পারবো কোন বাড়ির, জেনে নিবি কোন বাড়ির, তাহলে ঠিক বুঝতে পারবো। হ্যালো সুস্মিতা, হ্যালো নন্দিতা। আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, কারণ আরেকটা মোবাইল আমার পাশে নেই, তোমাদের শুধু আশাটাই দেখতে পেলাম, ধন্যবাদ। তো তখন বললো যে ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নেব। ইতিমধ্যে ব্যাপারটা বিমলবাবুর মাথা থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে, যে ওর বন্ধু যে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেই মেয়েটিকেও রীতিমতো রং তুলিতে ধরতে চাইছে, সেটা কিন্তু মাথাতে মানে ওকে বলাও হয়নি এবং অতটাও বোঝেও নি। ইতিমধ্যে অনেকগুলো ছবিও আঁকা হয়ে গেছে গ্রাম বাংলার প্রকৃতিকে নিয়ে, কারণ যেহেতু সুনির্মলের সামনে এক্সিবিশন, সুনির্মল কিন্তু তার তুলির টান কিন্তু সে বন্ধ করেনি, কিন্তু তুলির টান টানতে টানতে তার চোখ কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ায়। সেই দিনে সেই দেখা মেয়েটা, যে মেয়েটাকে তার অপূর্ব ভালো লেগেছিল, সুন্দরী লেগেছিল, কিন্তু ঠিক মতো আলাপ পরিচয় করতে পারেনি, কারণ এই গ্রামে সে একেবারেই নতুন বন্ধুর অতিথি হয়ে এসেছে কিছু গ্রাম বাংলা ছবি তার ক্যানভাসে তুলে ধরার জন্য, এক্সিবিশনের জন্য। তাই সে আর সাহস করে নামটা জিজ্ঞেস করতে পারেনি। এরকম করতে করতেই আবার একদিন দেখা মিলল সেই রহস্যময় নারীর, এবং সেদিন যখন একটু এগিয়ে গিয়ে কথা বলার সাহস করতে গেল, এমন সময় পিছন থেকে তার বন্ধুর ডাকে ও যখন চমকে তাকালো, যে তুই কি রে, তুই এখানে কি করছিস, এই পুকুর পাড়ে কি করছিস বসে বসে, সন্ধে হয়ে গেছে, বাড়ি যাবি না? মা কখন থেকে মুড়ি বাদাম মেখে বসে আছে তোর জন্য, নাড়ু নিয়ে বসে আছে, তুই খাবি বলে, আর তুই এখানে বসে আছিস, তুই একটু আসছি বলে বেরিয়ে এলি। ও কথায় কথায় বলতে গিয়ে আবার তাকিয়ে দেখলো সেই মেয়েটি নেই। ওর মনে হলো ছিচি ছিচি ছি, আমার এই মেয়েটার সঙ্গে আজকেও আলাপ করা হলো না। এইভাবে দিন যায়, এভাবে দিন যায়। এদিকে সুনির্মলের যে মা, সরি বিমলবাবুর যে মা, সে তাকে নাড়ু মুড়ি মুরগিতে তো ভরিয়ে দিয়েছে। গ্রাম বাংলার আতিথেয়তা তে সুনির্মল মুগ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আমি 1 মাসের জন্য কেন এখানে যদি সারা জীবন থাকতে পারতাম, কারণ এত অক্সিজেন, এত সুন্দর। যদিও ঘটনাটা যে আমি খুব একটা রিসেন্ট ঘটনা বলছি তা না, কারণ এই ঘটনাটা অনেকদিন আগের ঘটনা, তবুও তখনও পলিউশন কিন্তু শহরে ঢুকে গেছে। তো সেই সময় একদিন ও ওই জ্যোৎস্না রাত, পুরো পূর্ণিমা রাতে সুনির্মলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে বিমলবাবুর মানে গ্রামটা, যেটা গ্রামের বাড়ির যেটা, সেটা কিন্তু রীতিমতো একটু রাত হলেই কিন্তু চুপচাপ হয়ে যায় চারিদিকে, এবং যেহেতু শহরের ছেলে, গ্রামের রাস্তাঘাট সম্বন্ধে কোথায় কোন খানা মানে কোথায় কোন গর্ত আছে সেটা ঠিক জানে না, কোথায় পিছলে পড়ে যাবে, কোথায় স্লিপ করে পড়ে যাবে, তো তেমন সাঁতারও জানে না ওর। কিন্তু আস্তে আস্তে বেশ, হ্যালো সুচরিতা, ওর কিন্তু রীতিমতো ভয় পেতে শুরু করলো বিমলবাবু, যে এই ঝামেলা আমি তো নিয়ে এসে ভালো করলাম না, এই আঁকার কথা ছিল দিনের বেলায়,
আঁকা এঁকে টেকে বেশ বাড়িতে এসে ঠিক আছে তুই কারেকশন কর, ঠিক আছে, কিন্তু এই দেখো আমার সঙ্গে আমার গোল্ডি বাবু লাইভ লাইভ দেখছে, আমার সঙ্গে গোল্ডি বাবু। গোল্ডি সবাইকে হ্যালো করে দাও, একটু লাইভটা করে নি তারপর তোর সঙ্গে আদর করবো, শোনা আমার বাবা আমার। হ্যাঁ, তো মনে করলো যে আমি কাকে নিয়ে এলাম রে বাবা, আমি তো মুশকিলে পড়ে গেলাম। দিকে মা বলছে যা ছেলেটাকে নিয়ে আয়, রাত 10টা বেজে গেছে। রাত 10টা মানে গ্রাম বাংলায় রীতিমতো রাত তখনকার দিনে। তো এই করতে করতে ও খুঁজতে খুঁজতে দেখছে পুরো পূর্ণিমা রাত, পূর্ণিমার চাঁদটা পুরো একটা বড় পুকুর যেখানে খুব নির্জন, যেখানে সচরাচর কিন্তু কাউকে স্নান করতে দেখাই যায় না। তো সেই পুকুরের জলটা মধ্যে চাঁদের ছবিটা পড়েছে, মাঝে মাঝে জলটা কেটে কেটে যাচ্ছে হাওয়ায়, তাই চাঁদটা ভেঙে ভেঙে যাচ্ছে, আবার চাঁদটা জোড়া লাগছে যখন জল স্থির হচ্ছে, যেন জল সেই চাঁদটাকে ভাঙা গড়ার খেলায় মত্ত হয়েছে, এবং সেই খেলাটাই যেন সুনির্মল মুগ্ধ হয়ে দেখছে। হঠাৎ করে বিমলের ডাকাতে সুনির্মল পিছন দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তাহলে তুই এখানে? আর আমি তোকে গোটা গ্রামে খুঁজে বেড়াচ্ছি, তোর নাম ধরে চিৎকার করছি, এমনকি এখানে এসে নাম ধরে ডাকছি, তুই উত্তরটা দিবি? বললাম তো আমি শুনতে পাইনি রে, মানে ও সেই একটা ঘোরের মধ্যে ছিল। তুই এখানে তুই কি করছিস, এখানে তুই এসেছিস বা কেন এত রাত্রিবেলা? তো বলছো তুই তো আমাকে এখানে আসতে মানা আছে বলিস নি। বলছো সব কথা কি বলতে হয়? তুই রাত্রিবেলা এভাবে জলের ধারে বসে আছিস? বলছে না রাত্রিবেলা বলি তো বসে আছি, এই যে পূর্ণিমার চাঁদটা পড়েছে না জলে, অপূর্ব লাগছে, আমি এই ছবিটা আঁকবো। আর যার কথা বলেছিলাম এতক্ষণ সে আমার সামনে বসেছিল, একটা তার কালো মানে কি হয়, একটা অন্ধকারের মধ্যে একটা মহিলা যদি পিছন দিয়ে বসে তাহলে তার দেহটা কালোই লাগবে। তা ও কিন্তু ওর সঙ্গে সেদিন আর আলাপ করতে যায়নি, ওর এই কালো ওর যেটা মানে কি বলবো আউটলাইন বডির, ও তো আর্টিস্ট মানুষ, ও তো 8-10টা মানুষের মতো নয়। সেইটা দেখে মুগ্ধ হয়ে গেছে যে শুধু দেখতে সুন্দর না, তার ফিগারটা এত সুন্দর। আর ওই যে একটা অদ্ভুতভাবে শাড়ি হোক বা একটা ঘাগরা হোক, কিছু হোক একটা মানে মেলে সিঁড়িতে মেলে বসে আছে, তার একটা যে মানে ওই আলো আধারিতে যা একটা লাগছে দেখতে পিছন থেকে একটা আউটলাইন, যে একটা চাঁদ জলটায় চাঁদের ছায়া পড়ছে এবং ওই সিঁড়িতে দূরে মহিলা বসে আছে এবং অদ্ভুতভাবে চুলটা এদিক দিয়ে খুলে আর একদিকে কুচি, সেটা ঘাগরারও হতে পারে শাড়িরও হতে পারে, যাই হোক শাড়িরই ধরে নিলাম। অদ্ভুত লেগেছিল দেখে। তো তখন বললো যে তুই চলে আয় এখান থেকে। তা বললো আমি ছবিটা আঁকবো। ঠিক আছে তুই বাড়িতে গিয়ে আঁকিস, তুই চল। দিয়ে ও বাড়িতে ওকে যেতে যেতে বললো আচ্ছা আমিও তো ছবি আঁকি, কিন্তু তোর মতো তো আমি পাগলামি করি না রে। কিন্তু সুনির্মলের গলায় কিন্তু কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। ও কিন্তু এই ঘোরের মধ্যেই ওদের বাড়িতে গেল এবং ওর মায়ের একটু বকাচকা খেলো, মানে কাকিমার, মানে বিমলবাবুর মাকে তো কাকিমাই বলতো। তারপরে রাতে খেয়েও কিন্তু সেই ছবিটা আঁকা শুরু করলো। শুধু একটাই কথা বলতে শুরু করলো যে আমি আজ অব্দি যাকে আমি আমার ক্যানভাস তুলে ধরতে চাইছি এই টপিকের বাইরে গিয়ে, তাকে আমি ভালো করে ঠিক দেখতে পাচ্ছি না। আমি আরো প্রমিনেন্ট দেখতে পারলে আমি বোধহয় ছবিটা আরো ভালোভাবে আঁকতে পারতাম। তো এরকম করে করতে করতেই একদিন ভর দুপুরে ও আবার পাওয়া যাচ্ছে না ওকে। এবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বেলা 3টে হয়ে গেছে, 2:30-3টে হয়ে গেছে। খুঁজতে 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 আবার দেখে যে সেই জলের ধারে ও সেই বসে আছে এবং ও আর একটু এগিয়ে গেছে। এবং বিমলবাবু খুব ভালো করে জানতো যে সুনির্মল সাঁতার জানে না, যেটা কিন্তু একটা সুনির্মলের কাছে বিমলবাবুর কাছে ভয়ের ব্যাপার ছিল। এবং আবার সে সুনির্মলকে ডাকে, এই নির্মল কি করছিস তুই, জলের ওই লাস্ট ধাপিতে গেছিস কেন? ওখানে কত পেছল জানিস, কত শ্যাওলা পড়ে আছে, তুই তো সাঁতার জানিস না ভালো করে। তা বললো যে আজকে জানিস তো আমি ওকে সামনে থেকে দেখেছি। বলো কাকে, তুই কার কথা বলিস বলতো? বলে বলেছিলাম না তোদের গ্রামে একটা খুব সুন্দরী মহিলা আছে, তুই বুঝতে পারলি না?
আজকে আমি ওকে যেটা দেখেছি, আমি কিন্তু ওকে ছবিতে আজকে আমি আর একটু হলেই আমি কথা বলতে পারতাম, জানিস। ও আমার দিকে তাকিয়েছিল। আর অমন চোখ আমি কখনো দেখিনি, জানিস তো, অমন চোখ আমি কখনো দেখিনি। আর তুই এলি আর চলে গেলে, তুই আসলেই চলে যায়, তোকে বোধহয় লজ্জা পায়। ওর কাছে কথাটা না ভীষণ অদ্ভুত লাগলো, অদ্ভুত লাগলো, মানে সুনীল, মানে বিমল বাবুর কাছে। এইবার সুনির্মলে কিন্তু মোটামুটি এক্সিবিশনের কাজ শেষ হয়ে গেছে, মোটামুটি ছবি টবি সমস্ত আঁকা কমপ্লিট। এবার ওই মেয়েটার ছবি যেদিন ওর ক্যানভাসে আঁকা শুরু করলো, যখন কিছুটা আঁকা হয়েছে, তখন একদিন বিমল বাবু ওর ঘরে ঢুকে দেখে চমকে উঠল। এবং কি কারণে চমকে উঠল সেটা কিন্তু বিমল বাবুকে বললো না। বললো, সুনির্মল এটা কার ছবি? তো বললো, আমি বলেছিলাম না আমি একে দেখেছি, আর একটু কমপ্লিট, আর একটু বাকি আছে, আর একটু কিছু করলেই আমার ফিনিশিং টাচটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। তা বললো, আর যা করার তুমি শহরে গিয়ে করো, তুমি কালকেই তুমি বাড়িতে চলে যাও। তা বললো, অনেকদিন তোদের বাড়িতে আছি বলে বিরক্ত হচ্ছে, সেমতে আমার এক্সিবিশনের ডেট এগিয়ে এসছে, আমি থাকবো না বেশি দিন, তো এইভাবে না তাড়ালেই হতো না। আমি তোকে কি করেছি বল, তুই তো আমাকে নেমন্তন্ন করে নিয়ে এসেছিস, হ্যাঁ আমিও আমার কাজে এসেছি, আমি একটু ভুলে গেছিলাম। হ্যালো গীতাদি, হ্যালো প্রিয়াঙ্কা। তো তো আমি ভুলে গেছিলাম যে মানে আমি বুঝতে পারিনি যে তুই এরকম করে আমাকে তাড়িয়ে দিবি। বলো, তুই যেটা মনে করার তুই করে নে। তুই এক্সিবিশনের জন্য আমাদের গ্রাম বাংলায় এসেছিলি, আমার গ্রাম বাংলার চেহারা, গ্রাম বাংলার যে ছবি তুই আঁকা হয়ে গেছে, তোর কমপ্লিট হয়ে গেছে। এইবার তুই যার ছবি আঁকছিস সেটা কিন্তু গ্রাম বাংলার টপিক নয়। তা বলো, না তা তো না, তোদের গ্রামে এসে যে মেয়েটাকে আমি দেখেছি, আর ওই চোখ, ওই ভুবন ভোলানো চোখ আমি ভুলতে পারবো না। ওই মেয়েটার সঙ্গে আমাকে আলাপ করতেই হবে। আর সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসা কি, চাওয়া কি, আকাঙ্ক্ষা কি, স্বপ্নে জেগে থাকতেও স্বপ্ন দেখা কি, ওকে না দেখলে বুঝতাম না। বলো, খুব হয়েছে, ও আমাদের গ্রামের, তুই চিনিস, তুই বল না কে। এবার তো বুঝতে পারছিস আমার ক্যানভাস দেখে আমি কার কথা বলছি। বলো, তুই কালকেই বাড়ি চলে যা, আমি তোকে কালকেই আমি গাড়িতে উঠিয়ে দেবো। খুব খারাপ লাগলো, কারণ হাজার হলো মেয়েটার সঙ্গে তো একবার দুবার চারবার দেখা হয়েছে, কিন্তু মেয়েটার সঙ্গে তো সম্পর্ক তেমন এগোয়নি। ওকে দূর থেকে দেখেছে, ভালো লেগেছে, কিন্তু তার টানে এই বন্ধুর অপমান সহ্য করে বন্ধুর বাড়িতে ও গ্রাম বাংলায় পড়ে থাকতে পারবে না। কারণ গ্রাম বাংলা ছবি আঁকতেও এসেছিল, একটা এক্সিবিশন আছে বলে, শহরের ছেলে, কলকাতার ছেলে। তো ও তার পরের দিন সকালবেলাতেও সমস্ত কিছু গুছিয়ে, সকাল থেকে দুপুর হয়ে যায়, ও দুপুরে বাড়ি চলে যায়। এবং যথার্থ দিনে ওর এক্সিবিশনও হয়। এক্সিবিশনে ওই ছবিটা নিয়ে সবাই খুব মানে প্রশংসা করে, যে ছবিটা ওই জ্যোৎস্না রাতে, সেই বলেছিলাম না পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণিমার আলো জলের মধ্যে পড়েছে, ও রাত্রিবেলায় বিভোর হয়ে বসেছিল, জলগুলো কখনো হাওয়ায় কেটে কেটে চাঁদটাকে ভাগ করে দিচ্ছে, যেন মনে হচ্ছে অর্ধেকটা তোমার অর্ধেকটা আমার, কেউ বলছে ও প্রান্তে বসে। আবার যখন জল স্থির হচ্ছে তখন চাঁদটা আবার জোড়া লেগে যাচ্ছে, যেন হাওয়া প্রকৃতির রূপ ধরে যেন চাঁদকে ভাঙা করা, বা চাঁদকে একবার আঁকা, একবার নিজে আঁকাটাকে কেটে আবার গোল করে তৈরি করা, রাবার দিয়ে মোছা, আবার তৈরি করা, এইরকম একটা অদ্ভুত যেন ছেলে মানুষই খেলায় মত্ত সেদিন মনে হয়েছিল প্রকৃতি। সেই রূপে যখন মুগ্ধ, তখন সিঁড়িতে সেই মহিলাকে বসতে দেখেছিল, যে মহিলাকে দেখে ও 2 দিন 3 দিন ধরে পাগল হয়ে গেছিল, কিন্তু ওর কাছে গিয়ে কথা বলার সুযোগটাই হয়নি। যখনই সুযোগ হয়েছে তখনই কেউ না কেউ পিছ থেকে ডেকেছে, এবং তারপরে আর মহিলাকে দেখতে পাইনি। এবং ওই কালো একটা ছায়া, মানে যেহেতু সামনে আলো, এগেনস্ট লাইটে মানুষকে কালোই লাগবে, ওই একটা আঁচল ছড়িয়ে, ঘাগরা নয়, কারণ আঁচল কথাটা বলেছিল আমাকে, আঁচল ছড়িয়ে এলো চুলে, চুলটা যেন এদিকে, ওই একটা বসা, যে যা শুধুমাত্র সুন্দর দেখতে নয়, অদ্ভুত ভুবন মোহিনী একটা ফিগার, সেই দেখে একটা ওর সেই ছবিটাই ওর ক্যানভাসে ও তুলেছিল, এবং সেই ছবিটা খুব নাম করেছিল। এটাও তো গ্রাম বাংলার একটা চেহারা, কারণ গ্রাম বাংলায় না গেলে আমরা চাঁদকে কি এত সুন্দর করে ধরতে পারি? তো তখন হঠাৎ করে এক্সিবিশনে যখন সবাই ওকে প্রশংসা করছে, বিভিন্ন রকম জঙ্গলের ছবি,
শুকনো পাতা, ঝরা পাতা ঝরছে এরকম মিঠো রাস্তা, মাঝি, নৌকো, তারপরে হাঁস, সব কিছু তুলে ধরেছে। সকালে নদী থেকে জল তুলে নিয়ে আসছে, মহিলারা বাসন মাজছে, চালা ঘরে বসে রান্না করছে, ছেলেটা বসে আছে, ছেলেটা বসে টিপ্পি খেলছে, সেই ঘটিং খেলছে। এই সব ছবি, সব খুঁটিনাটি অনেকগুলো ছবি, তার মধ্যে থেকে ওই ছবিটা কিন্তু খুব প্রশংসা পেয়েছে, সব ছবি প্রশংসা পেয়েছে। তখন ও হঠাৎ করে তাকিয়ে দেখলো যে ওর পাশে বিমলবাবু আজকে এসেছে। তো বললো, সুনির্মল, তোর এক্সিবিশনের ডেটটা জানতাম, তাই জন্যই তোর এক্সিবিশনে এলাম। তো বললো, খুব ভালো করেছিস, খুব অল্প সময়ের মধ্যে, মানে তোদের গ্রামেই তো আমার ম্যাক্সিমাম সময় কেটে গেল, আমি সত্যি সত্যিই বাড়ি ফেরার কথা ভুলে গেছিলাম। তুই যদি আমাকে সেদিন ওভাবে না পাঠাতিস, আমার তখনটা একটু খারাপ লেগেছিল, রাগ হয়েছিল, কিন্তু তাহলে কিন্তু আমি এক্সিবিশনে জোগাড় করতে পারতাম না। তা বললো যে, কেন পাঠিয়েছিলাম সেটা তুই জানিস? বলো, হ্যাঁ, আমি যখন তখন বেপাত্তা হয়ে যাচ্ছিলাম, তোরা আমাকে খুঁজতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, খুব জ্বালিয়েছি রে তোকে, কিন্তু আমি কিন্তু, তুই রাগ করিস না, আমি কিন্তু ওকে ভুলতে পারিনি। বললো, তোকে এই কারণেই পাঠিয়েছি। তা বললো, মানে? তো বললো, আজকে দিনটা তোর এক্সিবিশনটা হয়ে যাক, আজকে তোর বাড়িতে বরঞ্চ আমাকে নিয়ে চল, আমি থাকবো, ফেলোশো করলাম। তো আমি কালকে, আজকে এক্সিবিশনটা হয়ে যাক, কালকে তোকে কারণটা বলবো। তো ও আর তর সইল না, ও তোর মেয়েটার প্রতি দুর্বলতা ছিল, ও তুই বলো না, তুই বল, এক্সিবিশনের মতো সবাই ছবি দেখছে, ঠিক আছে, এক্সিবিশন তখন চলবে, আজকেই তো শেষ নয়, তুই আমাকে বল কি বাড়িতে গিয়ে কেন, তুই এখানেই বল। তারপর তুই যাকে দেখেছিস, সে মেয়েটা কোনো লিভিং বিং নয়, সেটা কোনো বেঁচে থাকার লোক নয়। বলো, মানে? বলো, এই মেয়েটি, যখন তুই ছবিটা আঁকলি, তখন আমি মানে দেখলাম, যখন আঁকা ছবিটা, তখন দেখে বুঝতে পারলাম যে তুই কাকে এঁকেছিস। কারণ এর আগে একটা ছেলে, আমাদের গ্রামেরই একটা ছেলের শালাবাবু, সে তার ভাগ্নের অন্নপ্রাশনে এসেছিল, এবং অন্নপ্রাশনে এসে মদ্যপ অবস্থায় পুকুর পাড়ে ওরকম একটা সুন্দর মেয়েকে দেখে ধরতে গেছিল, এবং সে মরেই যাচ্ছিল, তাকে পাঁকে এমন করে ফেলে দেওয়া হয়েছিল, এবং যখন তাকে তোলা হলো, সে বলছে যে আমি ভুল করেছিলাম, আমার নেশা কেটে গেছে, আমি নেশা অবস্থায় একটা সুন্দরী মহিলাকে দেখে নিজেকে চেক করতে পারিনি, কিন্তু অসম্ভব গায়ে শক্তি আমাকে অদ্ভুতভাবে যেন ফেলে দিল, এবং অদ্ভুতভাবে হিংস্রভাবে, তাকে আমি মরেই যাচ্ছিলাম তোমরা যদি না আসতে। তারপরে কোনো একদিন কাউরির বাড়ির ফ্যামিলি অ্যালবাম দেখতে গিয়ে ওই মেয়েটার ছবিও ওই ছেলেটা দেখতে পায়, এবং ওই ছেলেটা তখন বলে, দেখো, সেদিন আমার খুব অন্যায় ছিল, আমি মদ্যপ অবস্থায়, জ্ঞান ছিল না, তখন আমার মধ্যে একটা, কি বলবো, অমানুষ জেগে উঠেছিল, কিন্তু এই মেয়েটিই কিন্তু সেদিন বসেছিল, এবং এই মেয়েটি কে? সেদিন এই মেয়েটি আমাকে অদ্ভুতভাবে ফেলে দেয়, এবং অস্বাভাবিক গায়ের জোর। তখন ওর মুখে চাওয়াচাই করে, কারণ ওই মেয়েটি ছিল গ্রামের একটা খুব নামকরা পরিবারের আত্মীয়, যে মেয়েটি শহরে থাকতো, এই গ্রামে থাকতো না। মেয়েটি শহরের থেকে লেখাপড়া করতো, এবং খুব সুন্দর, সত্যিকারের গ্রামের সব থেকে বড় বাড়িটা যাদের, তাদেরই আত্মীয়া। মেয়েটি একটা ছেলের প্রেমে পড়ে, ছেলেটি যোগ্য ছিল না, এবং সেই নিয়ে ওর সমতুল্য ছিল না বলে, কোনো দিক থেকেই ওর সমতুল্য ছিল না বলে বাড়িতে রীতিমতো গোলমাল হচ্ছিল, এবং সেই যুগে, অনেকদিন আগেকার কথা, মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে, এবং মেয়েটার বাড়ির লোক জোর করে অ্যাবর্শন করে ছেলেটাকে, না জানি ওই যে ছেলেটা ভালোবাসতো, সত্যি ছেলেটা ভালোবাসতো, বিয়ের আগে প্রেগনেন্সি আসা মানে তো এই নয় যে ছেলেটার শরীর চাইতো, এটা একটা মুহূর্তে তারা হয়তো নিজেদের মধ্যে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিল, কিন্তু ছেলেটা সত্যি ভালোবাসতো, কিন্তু যেহেতু ওদের কোনো দিক থেকে ওদের সমতুল্য নয়, ছেলেটা গায়েব হয়ে যায়, এবং মেয়েটার মনে হয়েছিল ছেলেটাকে ওর পরিবারের লোক হয়তো মেরে ফেলেছে, আর মেয়েটাকে মন পরিবর্তন করার জন্য এই গ্রামে পাঠিয়ে দেয়, এবং মেয়েটা সেই সময় এই পুকুরের ধারেই বসে থাকতো, এবং সারাদিন কাঁদত। এইভাবে বসে থাকতে থাকতে কোনো একদিন মেয়েটা হয়তো বিষ খেয়েছিল, এমন হতে পারে, কারণ গ্রামে এই ফসলের যে কি যেন বলে ওগুলোকে,
ফসলে দেওয়া হয় না বিভিন্ন রকম ওই তেল ফেলগুলো দেওয়া হয়, ওগুলো বিষ হয়, বিষ তেলগুলো দেওয়া হয়, কিছু একটা খেয়েছিল। ওই পুকুরের ধারেই ওই ভাঙা মাটির ইয়ের মধ্যে, সিঁড়ির মধ্যে ও পড়েছিল। ওখান থেকে ওর মৃতদেহ পাওয়া যায়। এবং মাঝে মাঝে অনেকে বলে, যাদের চেনা লোক তাদেরকেও দেখা দেয় না, কিন্তু অচেনা কেউ হয়তো অনেক সময় ওকে দেখেছে যে ও পুকুরের ধারে বসে আছে। এবং এই কথাটা রটার পর অনেকেই পুকুরে স্নান করা বন্ধ করে দেয়। এবং এই মাতাল ছেলেটা যখন ওই পুকুরের ধারে বসেছিল এবং ওই মেয়েটাকে দেখে মেয়েটাকে কাছে আসতে গেছিল, গায়ে হাঁটতে গেছিল, এবং মেয়েটা বিভৎস জোরে ওকে ফেলে দেয়, সেদিন মরেই যেত ছেলেটা। তখন গ্রামের লোক শিওর হয়ে যায় যে এই মেয়েটার আত্মা ওখানে আজও বসে কাঁদে, এবং একে কেউ অসম্মান করতে এলে তার কিন্তু প্রাণ থাকবে না। কিন্তু এই সুকল্যাণ তো অসম্মান করতে যায়নি, সুকল্যাণ ওকে ভালোবেসে ফেলেছিল। সুকল্যাণে কোনো ক্ষতি করেনি, তবুও যে বেঁচে নেয় তার পিছনে ছোটা কি ঠিক? এবং সাধারণত ধরে নেওয়া হয় যে যারা মারা যায়, যারা থাকে না, তারা নিজেদের জগতে হয়তো ও অতৃপ্ত বাসনা নিয়ে গেছিল, অজানা জগতে, তাদের নিজেদের জগতে তারা খুব একা হয়ে যায়, এবং তখন তারা যারা বেঁচে আছে তাদের অনেক সময় টেনে নিয়ে যায়। সেরকম কিছু নয় তো, এই ভয়েই ওর বন্ধুকে সেদিন পাঠিয়ে দিয়েছিল। শোনার পর সেদিনকার এক্সিবিশনে কি হয়েছিল সেটা সুকল্যাণের আর মাথায় ঢোকেনি। সুকল্যাণের শরীর রীতিমতো অস্থির করেছিল এবং বাড়ি চলে যায়। হ্যালো তনু, ওয়েলকাম টু মাই লাইফ। এবং তারপরে যতদিন এই সম্পর্ক ছিল সুকল্যাণের সঙ্গে আমাদের বিমলবাবু বলছে সুকল্যাণ মেয়েটাকে আজীবন ভুলতে পারেনি। তার একটাই প্রমাণ, তার যতগুলো ছবি তারপরে সে এঁকেছিল, অনেক ছবি এঁকেছিল, অনেক নামও করেছিল, তারপরে বিয়ে থাওয়াও করেছিল, সংসারও করেছিল, সবই করেছিল, কিন্তু প্রত্যেকটা ছবিতে যে মহিলাগুলো যে মহিলাদের ছবি আঁকত, প্রত্যেকের চোখ ছিল সেই মেয়েটার চোখের মতো অসম্ভব সৌন্দর্য, অসম্ভব ভাষা চোখ, অসম্ভব একটা আবেদন আছে চোখের মধ্যে, এবং প্রত্যেকটা মহিলার চোখ ওই জন্য সুন্দর হতো। কিন্তু ও তো বুঝতে পারতো যে চোখটা সেম, কারণ ওই মহিলার চোখ ছিল অসম্ভব সুন্দর, অসম্ভব আবেদন, এবং অসম্ভব একটা ব্যথাকে পান করলে, একটা ব্যথাকে প্রকাশ পেলে সে চোখের মধ্যে যে একটা ছলছল ভাব থাকে সেটাও প্রকাশ পেত প্রত্যেকটা ছবিতে, যার জন্য চোখগুলোর জন্য ছবিটা আরও বেশি জীবন্ত হয়ে উঠত। তো এই গল্পটা আমাকে বিমলবাবু বলেছিলেন, এবং বিমলবাবু কিছুদিনের জন্য বেল্লায় ছিলেন। খুব ভালো আঁকতেন উনি, খুব গুণী মানুষ ছিলেন, এবং উনি যখন বলেছিলেন তখন আমি জানতামও না। কোনোদিন এই গল্পটাই হানা টেলসে আমি বলবো। আজকে এই গল্পটা বললাম, কেমন লাগলো আমাকে অবশ্যই জানেন। আমি 10 মিনিট আগেই আজকে লাইভে এসেছি, কারণ যেহেতু আকাশের অবস্থা ভালো না আর নেটওয়ার্কের অবস্থাও ভালো না, আর আমি টেনশন করি যে লাইভটা যেন ঠিক থাকে। আমি 7টা বলে হয়তো 7:10 চলে এসেছি, কিন্তু আমি এমন করেই গল্পটা বারবার করে রিপিট করে লাইনগুলো বললাম, যারা পরে জয়েন করেছো আই হোপ তারাও বুঝতে পারবে। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে লাইভটা পুরোপুরি শুনে আমাকে জানিও। আবার দ্বিতীয় গল্প, আমি একটু সময় নেব না, আমি আরটা মোবাইল নিয়েও বসিনি, কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, পরে আমি কমেন্টে সব উত্তর দিয়ে দেবো, কিন্তু ঝড়ের গতিতে বলছি এই কারণে যেন লাইভটা মাঝখান থেকে কেটে না যায়, খুব খারাপ লাগে। দ্বিতীয় যে গল্পটা বলবো সেটাও দুই বন্ধু, দুটো মেয়ে, কুসুম আর মালা। গ্রামে দুজনেই একসঙ্গে বড় হয়েছে। মালা সব সময় ফার্স্ট হয়, কুসুম সেকেন্ড হয়, কিন্তু দুজনের মধ্যে কোনো হিংসাহিংসি রেষারেষি কিচ্ছু নেই। কুসুম কিন্তু খুব বড় লোকের মেয়ে। কুসুম সবসময় বলে, মালা তুই আমাকে কিন্তু সব ব্যাপারে হারিয়ে দিচ্ছিস। বলে, কোথায় রে, আমি তো তোর কাছে হারতেই চাই। তাহলে না, তুই এত ভালো লেখাপড়া, তোর জন্য আমি একটা নাম্বারের জন্য সেকেন্ড হই, কিন্তু দেখিস আমি তোকে একদিন কিছু না কিছু ব্যাপারে তোকে আমি হারাবো। কিন্তু খেলাধুলো, সেলাই, তারপরে পড়াশোনা, গান, সব ব্যাপারেই যেন কুসুমের থেকে মালা একটু এগিয়ে। মালার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। অল্প বয়সে মালার মা মারা যায়, এবং মালার মা কিন্তু কুসুমকে খুব ভালোবাসত,
ওদের বন্ধুত্বটাকে খুব ভালোবাসতো এবং দুই মেয়েকে মানে দুই বন্ধুকে দুই মেয়ের মতো, মালা তো নিজের মেয়ে কিন্তু কুসুমকেও নিজের মেয়ের মতো ভালোবাসতো। ওর মা মারা যাওয়ার পর থেকে মালা ওর মাসির কাছেই বড় হয়। এক সময় কুসুমের বাড়ির লোক যখন স্কুল লাইফ শেষ হয়ে যায় তখন কলেজ লাইফে ওকে শহরে পাঠিয়ে দেয়। ওদের দুজনের মধ্যে ভীষণ মানে মনটা খারাপ হয়ে যায়, একে অপরকে ছেড়ে যেতে হবে, কিন্তু হায়ার স্টাডিজের জন্য যেতেই হবে কারণ গ্রামে সে সুযোগ নেই। আর মালার পক্ষে সম্ভব না এই খরচ চালিয়ে পড়া, কিন্তু কুসুমের পক্ষে সম্ভব কারণ কুসুমের বাড়ির লোক, আর কুসুমের এত ক্ষমতাও নেই যে সে তার বাড়ির লোককে দিয়ে একই জায়গায় মালাকেও ভর্তি করে, পারলে সেটাই করতো। কিন্তু হ্যালো ইন্দ্রাণী, কিন্তু যাওয়ার আগে বলে তোকে আমি প্রতি সপ্তাহে চিঠি দেবো, তোকে প্রতি সপ্তাহে, এবং প্রতি সপ্তাহতেই ওরা চিঠি চালাচালি হতো। এই করতে করতে হঠাৎ করে একদিন জানতে পারে কুসুম যে মালা জানতে পারে যে কুসুম একটা ছেলেকে পছন্দ করেছে, কারণ ও ভর্তি হয়েছিল শহরে গিয়ে কোয়েটে, এবং সেখানে কি একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। এবং কুসুম দেখতে খুব সুন্দর ছিল, বড়লোক বাড়ির মেয়ে, পড়াশোনায় ভালো, সেই ছেলেটাও পড়াশোনায় ভালো, বড়লোক বাড়ির ছেলে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং দুজনের বাড়ির লোকই জানতে পারে। তো কুসুম ছিল মারোয়ারি বাড়ির মেয়ে, এবং ওদের বিয়েটাও একটু ওরা আর্লি করে, মানে বাঙালি মেয়েদের থেকে ওরা বিয়েটা একটু আর্লি করে, তখন অন্তত হতো। তো যাই হোক, দুবারিতে জানাজানি হয় এবং দুবারিতে ওদের মোটামুটি সব দিক থেকে ওরা বরাবর, সেই কারণে বরাবর হওয়ার জন্য ওদের কোনো আপত্তি থাকে না। তাই কুসুম বলে যে যখনই আমি বিয়ে করব তুই না এলে কিন্তু আমি বিয়ের পিঁড়ি থেকে উঠে যাব, এবং মালা বলে না, তোর বিয়েতে আমি যাবই। এবং ওদের মোটামুটি এইভাবে সম্পর্ক চলতে থাকে। মাঝে মাঝে খুব রেয়ারলি কুসুম গ্রামে আসতো, কিন্তু ওদের ম্যাক্সিমাম সময় ওদের চিঠি এবং ফোনেই কথা হতো। মানে চিঠিটা ওদের কাছে খুব পছন্দের ছিল, কারণ ফোন তো হয়ে গেল, কিন্তু চিঠিটাও সে ঘুরিয়ে ফিরিয়ে পড়া, মানে অদ্ভুত, ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব ছিল। চিঠির গন্ধ শুকে দেখা, হ্যাঁ, যে ও যে পারফিউমটা, সেটা হয়তো চিঠিটা লিখতে লিখতে সেই পারফিউমের গন্ধটা চলে এসছে, ওর গায়ের গন্ধটা যেন পাওয়া যাচ্ছে, মানে এতটাই দুজনকে ভালোবাসত। কুসুম একদিন ফোন করে বলে, এই একটা ব্যাপারে কিন্তু তোকে আমি হারিয়ে দিলাম, কারণ আমার বাড়ির লোক বিয়ে ঠিক করে নিয়েছে, আমাদের পরীক্ষাটা হয়ে গেলেই আমার বিয়ে হয়ে যাবে। তা মালা খুব খুশি হয়, বলে তোর বিয়েতে তো আমি যাবোই, তাহলে তোর বিয়ের জন্যই আমাকে শহরে যেতে হবে, আমি তো কোন শহরে যাইনি, আমি মাসিকে বলবো আমি মাসির সঙ্গে যাবো। বলে হ্যাঁ, তুই না এলে বলেছিলাম না বিয়ের পিঁড়ি থেকে আমি উঠে যাবো। তবে ঠিক আছে। এবার সেই রাত্রে মালা দুটো কাঙ্গান, দুটো বালা বার করে, মাসিকে বলে মাসি দেখতো এই বালা দুটো কুসুমকে বিয়েতে দিলে কেমন হয়। তা বলে এটা তোর মায়ের শেষ স্মৃতি। তা বলে তুমি ভুল করছো, আমার মা বলেছিল যেটা তোদের জন্য রেখে গেলাম, তোদের মধ্যে যার আগে বিয়ে হবে তাকে এটা দিবি। তা মা ভেবেছিল আমারই হয়তো আগে বিয়ে হবে, তাহলে আমি পাবো, আর না হলে কুসুমের আগে বিয়ে হলে কুসুম পাবে, যার হবে। কারণ মার কাছে কুসুম আর আমার মধ্যে কোনো পার্থক্য ছিল না। তখন মাসি বললো, দেখ কুসুমের প্রচুর আছে, ওদের কোনো অভাব হবে না, দুটো বালা ওদের কাছে কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু এই দুটো বালা কিন্তু তোর বিয়ের ক্ষেত্রে অনেকটা মানে রাখবে, প্লাস দুটো বালার অনেক দাম, তার থেকে একটা বালা তুই তোর কাছে রাখ, একটা বালা তুই কুসুমকে দিবে। তা মালা কিছুতেই শোনে না, মালা বলে না, আমি আমার বন্ধুকে দেবো, 2 হাত ভরে দেবো, 2 হাত ভরে শুধু দেবো, মানে 2 হাত খুলে না, 2 হাত ভরে দেবো। কাজে আমি এই মালাটা, হ্যালো মজিদ, আমি এই দুটো বালাই, আমি একটা বালাও, আমার কবে বিয়ে হবে তার ঠিক নেই, আমি আগে সংসার ঠিক মতো, তখন টিউশন করতো, আমি আগে ঠিক মতো বাড়ি ঘর সারাই, ঠিক মতো করি, কারণ আমাদের অবস্থা তো জানো, তোমারও বয়স হচ্ছে, আমার মা বাবা চলে যাওয়ার পর তুমি আমাকে দেখে রাখো, তোমার কোনো আমার কর্তব্য আছে, আমি তো আর চটচট করে বিয়ে করতে পারবো না, কুসুমের ফ্যামিলি স্ট্যাটাস আর আমার তো এক নয়, কাজে আমি এটা কুসুমকেই দেবো। খুব জেরাজুরি করাতে মাসি বলে, তোর জিনিস তুই বুঝবি। তা বলে আমাদের কিন্তু শহরে যাওয়ার প্রস্তুতি করতে হবে, তুমি শুনেছি শহরে কোথায় কাজ করতে আগে,
বলছে হ্যাঁ আমি শহরে আগে বহুদিন কাজ করেছি, একটা অফিসে ছোটোখাটো ওই ফাইল দেওয়া নেওয়া জব করেছি, কাজে আমি শহর মোটামুটি চিনি। আমার কাছে শহর কিন্তু অন্যান্য গ্রামের মেয়েদের মতন অচেনা নয়। তা বললো আমাকে তুমি এই ঠিকানায় নিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো, আর এই এরিয়াতেই আমি কাজটা করতাম, এই এরিয়াটা আমার অচেনা না, তাছাড়া যে এরিয়ায় বলো না কেন আমি ঠিক নিয়ে যেতে পারবো, কারণ আমি শহর চিনি। আমি তো বললাম শহরে আমি বহু বছর থেকেছি। সেই মাসিটা কিন্তু নিজের মাসি যে ছিল তা না, সেই মাসিটা বোধহয় রিস্তেদার ছিল, যাই হোক সেটা অতটা ডিটেলসে আমি জানি না। এবং নির্দিষ্ট দিনে ওরা বিয়ের 7 দিন আগেই ওকে যেতে বলেছে, কারণ ওই অনেক কিছু অনুষ্ঠান থাকে অনেক ওদের, তো বিয়ের 7 দিন আগেই কিন্তু ওরা রওনা হয়ে গেছে। তো ওকে হঠাৎ করে কুসুম রাত্রিবেলায় কলিং বেল বাজছে, কলিং বেল যখন বাজছে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি। তো কুসুম দরজাটা খুলে দেখছে যে মালা দাঁড়িয়ে আছে। মালা তুই এই বৃষ্টিতে আমাকে একবার ফোন করলি না, গাড়ি পাঠিয়ে দিতাম। তা বলে যে না তোর বিয়ে আমি আসবো না, তোকে আমি কথা দিয়েছিলাম। তা বলে হ্যাঁ কিন্তু তুই বলতে পারতিস তুই এসেছিস। মাসি কই? বলে মাসি আসবে। তা বলে ওকে ঢুকতে দে বাড়িতে, ঢুকতে দে। বলতো নিশ্চয়ই। এক মিনিট। হ্যাঁ বল। তুই 10 মিনিট দাঁড়া, কারণ আমার 10 মিনিট ম্যাক্সিমাম লাগবে লাইভটা শেষ করতে, আমি করে দিচ্ছি। 10 মিনিট দাঁড়া। সরি ফর ইন্টারাপশন। তো বলে যে হ্যাঁ আমাকে এরকম আমাকে আসতে হলো। তা বলে আরে তুই ভিজে গেছিস, তুই জামা কাপড় চেঞ্জ কর, তারা দরকার হবে না। আমি তোকে বলেছিলাম না আমি তোর জন্য একটা জিনিস সামনে রেখেছি, তো এই ব্যাপারে তুই জিতেই গেলি। তোর আগে বিয়ে হলো, আমি তোর জন্য দুটো বালা নিয়ে এসেছি। বলে বালা তো দিবি, আরে তুই তখন 7 দিন থাকবি, আমার বিয়ে হবে 7 দিন কিরে, আমার সঙ্গে তুই শ্বশুর বাড়ি যাবি না? তা বলে সেটা বোধহয় হবে না। তাহলে কেন? বলে সে পরে হবে, তুই বালা দুটো তুই আমাকে দে। তোর বলে পরে দিস, তুই আগে বস, তুই জামা কাপড় চেঞ্জ কর, আমি মাসিকে ডাকি, আমি মাকে ডাকি, খাবার টাবার। বলে তুই আন্টিকে পরে ডাকবি, তুই আগে আমার হাত থেকে বালাটা পর। তোকে বালাটা পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাড়িতে একটা ফোন এসেছে। ও তখন বলছে তুই 1 মিনিট দাঁড়া আমি ফোনটা ধরি। বলে ফোনটা ধরেছে, তখন দেখছে ওই মালার মাসি প্রচন্ড কাঁদছে। তা বলে কি হয়েছে মাসি, তুমি কোথায়? মালা তো আমার মালা চলে এসছে, তুমি কোথায়? তা বলে যে ও মাসি তখন শুনতে পাইনি, এত কাঁদছে। তা বলে আমি মালার মাসি বলছি, মালা কোনোদিনই তোমার কাছে যাবে না, কারণ আমরা যে বাসে যাচ্ছিলাম সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে মালা মারা গেছে। বলো তুমি কি আমার সঙ্গে এরকম ধরনের ঠাট্টা করো না, তোমাকে এরকম ধরনের কথা মানায়ও না। তুমি না মাসি, তুমি মালা আমার পাশে দাঁড়িয়ে আছে, তুমি বলে যাচ্ছ তুমি মালা মারা গেছে, এটা কি হতে পারে? ও তখনও মাসি কেঁদে যাচ্ছে। তখনও যখন আবার তা কি দেখছে, তখনও কেউ দাঁড়িয়ে আছে। তুমি কি পাগল? তুমি বলো কই কোথায় আছো? তো আমি মালাকে নিয়ে যাচ্ছি। তোমার বোধহয় কোনো অসুবিধা হচ্ছে, তুমি বোধহয় আসতে পারছো না, তুমি এই ধরনের ঠাট্টা করছো কেন? তখন একটা হসপিটালের নাম বলে। তখনও যখন তাকায় তখন দেখে যে আর মালা নেই। তো ওটা অদ্ভুত লাগে, মালাকে খুঁজে বেড়ায় গোটা বাড়িতে, খুঁজে পেয়ে না পেয়ে ও তখন তাড়াতাড়ি করে ড্রাইভারকে ডাকে, গাড়ি করে ওই হসপিটালটা বাড়ির কাছে, মানে ওই অদ্দূর পর্যন্ত পৌঁছে, কিন্তু ঠিক পৌঁছানোর আগের মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবং ওই গ্রামের লোক, এই শহরের লোকেরাই ওদেরকে আবার সেই হসপিটালে অ্যাডমিট করেছে, সরকারি হসপিটাল। সেখানে গিয়ে দেখে যে মাসি ব্যান্ডেজ করা আছে, হাত খোঁড়াচ্ছে, এই পা খোঁড়াচ্ছে, হাতটা কোনো রকমে ধরে, পুরো মাথাটা ব্যান্ডেজ করা। তা বলে যে এরকম কুসুম তোমার বিয়ের জন্য তোমার বিয়ের জন্য মালাকে নিয়ে আসতে পারলাম না, মালা আসতে চেয়েছিল, তোমার জন্যই আসছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল লাস্ট মোমেন্টে। তা বলো আমার কাছে তো তখন মালা ছিল, তুমি কি আজে বাজে কথা বলছো, তোমার কি মাথায় লেগেছে? তুমি কি উল্টো পাল্টা বলছো? তুমি মালাকে আমার বাড়ির দিকে এগিয়ে দেওয়ার পর কি তোমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছো তুমি এই নার্সদের জিজ্ঞেস করো এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এতগুলো পেশেন্ট কি এমনি পড়ে আছে কাতরাচ্ছে? একটা হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট হলে যেটা হয়, অনেকগুলো পেশেন্ট একসঙ্গে অ্যাডমিট হয়। তখন ও সত্যি জানছে যে হ্যাঁ গ্রাম থেকে একটা বাস আসছিল, সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রচুর লোক মারা গেছে।
তখন বলে তুমি তখন কিছুতেই যখন বিশ্বাস করাতে পারছে না, তখন বলে যে চলো আমি তোমাকে তাহলে মালার দেহটাই দেখাই। তখন গিয়ে যখন মর্গে গিয়ে যখন মালার দেহ দেখলো, তখন ওর মাথাটা এক সেকেন্ডে ঘুরে উঠেছে যে এই মালাই তো এই জামা পরে একটা অদ্ভুত ধরনের গোলাপের পাপড়ির রঙের জামা পরে আর নিচটা বোধহয় সবুজ রঙের কি ছিল, ও তো ওদের বাড়িতে গেছিল। তখন ও যখন টলতে টলতে আসছে, তখন মাসি বলছে বিশ্বাস হলো, এবার বিশ্বাস হলো যে আমি এই ধরনের মজা করতে পারি, আমি ওর মায়ের মতো পেটে জন্মদিনই ঠিকই, পেটে ধরে নি ঠিকই, কিন্তু তারপরে তাই যদি হবে তাহলে এই বালা দুটো কিসে? বালা ও অদ্ভুত ভাবে তাকিয়ে অদ্ভুত, এই বালাটা তুমি কোথায় পেলে? বলছি বালাটা আমাকে বাড়ি থেকে দিয়ে এলো এক্ষুনি। তখন তাড়াতাড়ি করে ওই অবস্থাতে ওর মাসি ওর বেডে গেছে, ওর যেখানে বেড সেখানে গিয়ে ওর যে ব্যাগটা, সেই ব্যাগটা হাতে দেখছি বাক্সটা আছে, যে বাক্সতে বালাটা নিয়ে আসছিল, বাক্সটা খুলে দেখছে বালাটা নেই। তখন মাসি মানে বিশ্বাস করে বলছে যে আরে ও বলেছিল বারবার এই বালাটা তোমাকে ও হাতে করে পরাবে, তাহলে ও মারা গিয়েও ওর আত্মা তোমাকে দিয়ে বালাটা পরিয়ে এসছে। মানে এটা এত অবিশ্বাস্য ঘটনা। এটা আমাকে বহুদিন আগে আমি যখন অন্য জায়গায় লাইভ করতাম, তখন মেসেঞ্জারে আমাকে একজন শেয়ার করেছিল। আমার এই গল্পটা বলা হয়নি, গল্পটা আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল। এবং এটা যে বলেছিল সেও নন বেঙ্গলি ছিল। এটা এত অস্বাভাবিক লেগেছিল শুনে, এবং সেই কুসুমও কাঁদছে, ওর মাসিও কাঁদছে, মানে মালার মাসি সত্যি সত্যি মালা ডেড বডি করে আছে। এতই বন্ধুত্ব ছিল যে মরে যাওয়ার পরও সে তার কথাটা বলেনি। সে বালা দুটো মিস্টেরিয়াস ভাবে, বালা দুটো যে মাথা থেকে, মাথার বালিশের তলায় ব্যাগটা রাখা ছিল, সেখান থেকে যে বালা দুটো গায়েব হয়ে গেছে, এবং সেটা যে আত্মা গিয়ে ঘুরে এসছে বিয়ের আশীর্বাদ হিসাবে, সেটা মাসি বুঝতেও পারেনি। এবং সেই বালা দুটো পরেই নাকি পরবর্তীকালে বিয়ের ডেট তো চেঞ্জ হয়নি, ওই কাঁদতে কাঁদতে বালা দুটোকে আশীর্বাদ হিসেবে নিয়ে, কিন্তু শুভকামনা হিসেবে নিয়ে কুসুম বিয়ে করেছে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। সকলেরই আমাদের চারিপাশের পরিবেশের জন্য মন খারাপ, তবুও নিজেদের কাজ তো করতেই হয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী লাইভে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.